অধ্যায় 437 শোক সংবাদ। ক্লাইন মোরেত্তি এর আগেও নিজের পরিচিত কাউকে চোখের সামনে মারা যেতে দেখেছিল, কিন্তু এমন হঠাৎ আর অপ্রত্যাশিত মৃত্যু সে আগে কখনো দেখেনি। তালিম ডুমন্ট যখন কাউকে সত্যি সত্যি পছন্দ করার অনুভূতি সম্পর্কে জিজ্ঞেস করেছিল, তখন তার চেহারায় এক লুকানো উত্তেজনা আর অহংকার ফুটে উঠেছিল। কিন্তু কিছু নির্দিষ্ট কারণে সতর্ক থাকার প্রয়োজনে সে এই অনুভূতিটা সরাসরি কারো সাথে শেয়ার করতে পারছিল না। সবকিছু বড্ড দ্রুত ঘটে গেল। সাধারণ কোনো রোগে মানুষ এত তাড়াতাড়ি মারা যায় না। ক্লাইন গম্ভীর মুখে তার মাড়ির দাঁতে হালকা টোকা দিয়ে নিজের স্পিরিট ভিশন চালু করল। সে এক হাঁটু গেড়ে নিচে বসল। সে দেখল তালিম ডুমন্টের অরা আর আবেগের রঙগুলো খুব দ্রুত মিলিয়ে যাচ্ছে। তাছাড়া তার হৃৎপিণ্ডকে সাপের মতো পেঁচিয়ে রাখা কিছু কালো গ্যাস আস্তে আস্তে ম্লান হয়ে আসছিল। এটা কি অভিশাপের মতো কোনো বিয়ন্ডার ক্ষমতা? ক্লাইন মুহূর্তের মধ্যে একটা প্রাথমিক সিদ্ধান্তে পৌঁছাল। ঠিক সেই মুহূর্তে কাছাকাছি থাকা এক লাল ভেস্ট পরা পরিচারক এবং সাদাকালো পোশাক পরা এক পরিচারিকা দৌড়ে এলো। তারা মাটিতে পড়ে থাকা মৃতদেহটার দিকে আতঙ্কে তাকিয়ে রইল। তালিমের চোখ দুটো বড় বড় হয়ে গোল হয়েছিল। তার ঠোঁটের কোণে তখনও সাদা ফেনার অবশিষ্টাংশ লেগেছিল। ক্লাইন চোখ বন্ধ করে গম্ভীর গলায় নির্দেশ দিল, কাছাকাছি কোনো পুলিশ স্টেশনে যাও আর তাদের বলো এখানে একজন মারা গেছে। জুই, মিস্টার মরিয়াটি। লাল ভেস্ট পরা পরিচারক সাথে সাথে ঘুরে দাঁড়িয়ে দরজার দিকে দৌড় দিল। সে এতটাই ঘাবড়ে গিয়েছিল যে নিজের কোটটা পরতেও ভুলে গেল। ভিড়ের উৎসুক দৃষ্টির সামনে ক্লাইন তালিমের জিনিসপত্র চেক করল না। এমনকি কেউ আশেপাশে না থাকলে ডিফিনেশন করার জন্য সে তালিমের কয়েকটা চুলও ছিঁড়ে নেওয়ার চেষ্টা করল না। তার পরিচয়টা আগে থেকেই আধা সরকারি হিসেবে ধরা হতো, তাই সে পরবর্তী তদন্তের জন্য মেশিনারি হাইভমাইন্ডের ক্ষমতা ব্যবহার করতে পারত। তার একা একা হিরো সাজার কোনো দরকার ছিল না। তালিমের সাথে কাটানো কার্ড খেলার মুহূর্তগুলো, তার নিয়ে আসা মক্কেল আর বিনিয়োগকারীদের কথা ভেবে ক্লাইন দীর্ঘশ্বাস ফেলল। আর সেই সাথে তালিমের মনে গেঁথে থাকা প্রেমের গল্পটার কথা মনে করে সে একটা লম্বা, ধীর আর গভীর শ্বাস নিতে বাধ্য হল। তালিমের খুনিকে অভিশাপ দেওয়ায় দক্ষ এমন কোন বিয়ন্ডারকে তালিম রাগিয়ে দিয়েছিল? আজকের তার আচরণ দেখে মনে হচ্ছিল সে খুব খুশি আর শান্ত মেজাজেই ছিল। সে হয়তো জানতই না যে সে কোনো ভয়ঙ্কর চরিত্রের মানুষকে রাগিয়ে দিয়েছে। ক্লাইনের মাথায় একের পর এক প্রশ্ন ঘুরপাক খাচ্ছিল, কিন্তু তালিম ডুমন্ট সম্পর্কে খুব বেশি কিছু না জানার কারণে তার মনে কোনো নতুন ধারণার জন্ম হচ্ছিল না। পুলিশ আসার পর তাকে একজন সাক্ষী হিসেবে জিজ্ঞাসাবাদ করা হল। এতে তার বেশ কিছুটা সময় নষ্ট হল। সবকিছু শেষ হওয়ার পর ক্লাইন হিলস্টন বড় ছেড়ে বেকলুন্ড ব্রিজ এলাকার লাকি বারের দিকে যাওয়ার সুযোগ পেল। কার্লসন তখনও সেখানে বসে মদ খাচ্ছিল। পার্থক্য শুধু একটাই ছিল, খাঁটি মল্ট থেকে তৈরি কড়া মদের বদলে তার হাতে তখন সোনালি রঙের ফেনা ওঠা বিয়ার ছিল। ক্লাইন তার ডান হাত তুলে মুখ ঢাকল এবং ভিড় ঠেলে এগিয়ে গেল। সে টেবিলের উপর হালকা টোকা দিয়ে বলল, এখানে প্রতিদিন মদ খাওয়াই কি তোমার কাজ? কার্লসন ভয় পেয়ে চমকে উঠে মাথা ঘোরাল, কিন্তু যখন সে দেখল যে লোকটা শার্লক মরিয়াটি, তখন সে একটু স্বস্তি পেল। তুমি এখন আবার কি হল? এই প্রতিক্রিয়াটা খুব চেনা। ক্লাইন মনে মনে দীর্ঘশ্বাস ফেলে গম্ভীরভাবে বলল, বিয়ন্ডারদের নিয়ে একটা মামলা আছে। কার্লসন চারদিকে তাকিয়ে দেখল যে লাকিবারে ইতিমধ্যেই বেশ কয়েকজন খদ্দের চলে এসেছে। তারা হয় নিজেদের গ্লাসের উপর ঝুঁকে চিৎকার করছিল, নয়তো রিংয়ের ভেতরে লড়াই করার জন্য উদ্গ্রীব হয়েছিল। আমার সাথে এসো, চলো এক রাউন্ড বিলিয়ার্ড খেলি। কার্লসন তার মোটা চশমাটা একটু ঠিক করে নিজের বিয়ারের গ্লাসটা হাতে নিয়ে একটা ফাঁকা বিলিয়ার্ড রুমের দিকে এগিয়ে গেল। ক্লাইন তাকে অনুসরণ করে ভেতরে ঢুকে দরজাটা বন্ধ করে দিল। তোমার মদ সহ্য করার ক্ষমতা তো বেশ ভালোই মনে হচ্ছে, ক্লাইন কথার ফাঁকে বলল। না, আমি আসলে খুব ধীরে ধীরে মদ খাই। কার্লসন তার গ্লাসটা নামিয়ে রেখে কিউ স্টিকটা হাতে নিল। তারপর সে অদ্ভুতভাবে যোগ করল, আর ইদানিং আমার একটু একা থাকতে ভালো লাগছে। আমার তাতে কিছু যায় আসে না। ক্লাইন ঠোঁট চেপে বলল, আমি হিলস্টন বড়োর কুয়েলাং ক্লাবে একজনের মৃত্যু দেখেছি। সে আমার একজন বন্ধু, এক অভিজাত পরিবারের বংশধর এবং একজন ঘোড়দৌড়ের শিক্ষক। সে এমনিতে সুস্থই ছিল আর ইদানিং তার মানসিক অবস্থাও বেশ ভালো ছিল, কিন্তু একটু আগে সে হঠাৎ করে আমার চোখের সামনে মারা গেল। দেখে হার্ট অ্যাটাক মনে হলেও আমার স্পিরিট ভিশন বলছে যে তাকে হয়তো অভিশাপ দেওয়া হয়েছিল। তুমি কি স্পিরিট ভিশনে দক্ষ? কার্লসন নিজের অজান্তেই প্রশ্ন করে বসল। মিস্টার স্ট্যান্টন, আমার সম্পর্কে ঠিক কী ধরনের গল্প বানিয়েছেন? মেশিনারি হাইভ মাইন্ডের চর হওয়ার পর তারা আমাকে একবারও জিজ্ঞেস করেনি আমি কোনো পাথওয়ের বা আমি কোনো সিকোয়েন্সে আছি। এমনকি তারা আমার শেকড় বা অতীত সম্পর্কেও কিছু জানার চেষ্টা করেনি। অবশ্য চরদের নিজেদের কিছু গোপন বিষয় লুকিয়ে রাখতে দেওয়াটাও সরকারি সংস্থাগুলোর একটা সাধারণ কৌশল। ক্লাইন অকপটে উত্তর দিল, হ্যাঁ, মৃত লোকটার বুকের ওপর পচে যাওয়া মায়াবী একটা কালো গ্যাস ভাসছিল। তার মানে এখানে অভিশাপ আর একজন বিয়ন্ডার জড়িত থাকার সম্ভাবনা আছে। কার্লসন আর কোনো প্রশ্ন না করে ধীরে ধীরে মাথা নাড়ল। হিলস্টন বড়, ওটা আমাদের মেশিনারি হাইভ মাইন্ডের এলাকা।
বেকলুন্ডের উত্তর পশ্চিমে যা ছিল এই মহানগরীর কেন্দ্রস্থল, সেখানকার ইমপ্রেস বড় আর চেরুড বড় ম্যান্ডেটেড পানিশার্সদের অধীনে ছিল। পশ্চিম আর উত্তরের এলাকাগুলো নাইটহক্সদের দায়িত্বে ছিল। আর হিলস্টন বড় এবং বেকলুন্ড ব্রিজ এলাকা দেখভাল করন্ত মেশিনারি হাইভমাইন্ড। এই কথা বলে কার্লসন ক্লাইনের দিকে তাকিয়ে বিস্তারিত তথ্য নিশ্চিত করার চেষ্টা করল। তোমার বন্ধু কোনো ঈশ্বরের উপর বিশ্বাস রাখত? কয়েক সেকেন্ড সাবধানে চিন্তা করে ক্লাইন একটু ইতস্তত করে বলল, লর্ড অফ স্টর্মস। লর্ড অফ স্টর্মস এর একজন অনুসারী সে কি একমাত্র মৃত ব্যক্তি? কার্লসন ভ্রু কুঁচকে জিজ্ঞেস করল। হ্যাঁ, ক্লাইন ইতিবাচক উত্তর দিল। কার্লসন কিউস্টিকে চক ঘষতে ঘষতে দীর্ঘশ্বাস ফেলল। এই মামলাটা হাতে নেওয়ার কোনো অধিকার আমাদের নেই। এটা ম্যান্ডেটেড পানিশার্সদের অধীনে পড়ে। তবে আমি তোমার দেওয়া তথ্যগুলো তাদের কাছে পৌঁছে দেব। লোয়েন কিংডমে বিয়ন্ডারদের ঘটনাগুলোর বিচার করার প্রধান নিয়ম ছিল প্রথমে তাদের বিশ্বাসের উপর ভিত্তি করে ভাগ করা। যদি একাধিক ঈশ্বরের অনুসারীরা জড়িত থাকে, তবে যে সংস্থা ওই এলাকার দায়িত্বে আছে তারাই সিদ্ধান্ত নিত। ক্লাইনের কাছে বিষয়টা নতুন ছিল না। সে কার্লসনের জন্য কোনো সমস্যা তৈরি করতে চায়নি, তাই সে আন্তরিকভাবে বলল, ধন্যবাদ। আমি আশা করি তারা যত তাড়াতাড়ি সম্ভব আসল খুনিকে খুঁজে বের করতে পারবে। কার্লসন তার পাশের বিয়ারের গ্লাসটা তুলে নিয়ে এক চুমুক খেল। সে অভিজাত বংশের ছেলে। ম্যান্ডেটেড পানিশার্সরা অবশ্যই ব্যাপারটা খুব গুরুত্ব দিয়ে দেখবে। এক সেকেন্ড থেমে সে ক্লাইনের দিকে তাকাল আর নিচু গলায় বলল, আমার বিশ্বাস করতে কষ্ট হচ্ছে যে তুমি বেকলুন্ডে মাত্র ৩ মাসের মতো আছো। মনে হচ্ছে তুমি এখানকার সমাজে বেশ ভালোই পরিচিতি আর অনেক প্রভাব প্রতিপত্তি গড়ে তুলেছ। কিছু মানুষ স্বভাবগতভাবেই এই বিষয়ে দক্ষ হয়। ক্লাইন নিজেকে নিয়ে একটু হেসে মাথা নাড়ল এবং তারপর বিদায় নিল। সে যখন মিন্স্ক স্ট্রিটে ফিরে এল, তখন চারদিক পুরো অন্ধকার হয়ে গিয়েছিল। শ্রমিকরা রাস্তার ধারের গ্যাসের বাতিগুলো জ্বালিয়ে দিচ্ছিল। যদিও তালিমের সাথে তার সম্পর্কটা খুব একটা গভীর ছিল না, তবুও সে এমন একজন পরিচিত মানুষ ছিল যার সাথে প্রায় প্রতি সপ্তাহেই দেখা হতো। সে এমন একজন বন্ধু ছিল যার সাথে ক্লাইন মাঝে মাঝেই কার্ড খেলত। তালিম বেশ উষ্ণ স্বভাবের মানুষ ছিল এবং সব সময়ই ক্লাইনকে একজন মহান গোয়েন্দা হিসেবে সম্মান করত। তাছাড়া তালিম শুধু মুখেই বলত না, সে ক্লাইনের জন্য মক্কেল আর বিনিয়োগকারীও নিয়ে এসেছিল। তার মৃত্যুতে ক্লাইনের বেশ মন খারাপ হল। ভাগ্যের কাছে নিজেকে কতটা অসহায় লাগতে পারে সেটা সে খুব ভালোভাবে বুঝতে পারল। এর বাইরেও সে খুব রেগেছিল। যে খুনি তালিমকে অভিশাপ দিয়ে মেরেছে তার ওপর ক্লাইনের খুব রাগ হচ্ছিল। আমি আশা করি তারা খুঁজে বের করতে পারবে আসলে কি ঘটেছিল। আমি আশা করি ডিউক অ্যাগুইসিড নেগানের খুনের ঘটনার কারণে ম্যান্ডেটেড পানিশার্সদের লোক বলের কোনো অভাব হবে না। ক্লাইন দীর্ঘশ্বাস ফেলে ঘোড়ার গাড়ি থেকে নামল এবং গেটের দিকে এগিয়ে গেল। হাঁটার সময় সে খেয়াল করল যে পাশের সামারদের বাড়িতে কোনো আলো জ্বলছে না। মনে হচ্ছে তারা হয়তো ডেসি বেরো দিকে যাচ্ছে। এটাই কি বেকলুন্ডের নতুন বছরের পরিবেশ? অথচ আমি কিছুই অনুভব করতে পারছি না। ক্লাইন কিছুক্ষণের জন্য বিষণ্ণ বোধ করল। এইসব আবেগের কথা ভাবতে ভাবতে সে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ল এবং পরদিন সকাল 7টায় ঘুম থেকে উঠল। নিজের মন মেজাজ একটু ঠিক করার জন্য ক্লাইন সিদ্ধান্ত নিল যে আজ সে নিজেই একটা কেক বানাবে। আমি সকালের নাস্তার পর জিনিসপত্রগুলো কিনে আনব। ক্লাইন তার দুধ খেতে খেতে আর খবরের কাগজের পাতা উল্টাতে উল্টাতে ফিসফিস করে বলল। কিছুক্ষণ পরেই সে টাস্ক টাইমসে একটা শোক সংবাদ দেখতে পেল। সেখানে লেখা ছিল, আমার প্রিয় ছেলে তালিম ডুমন্ট 18 ডিসেম্বর হঠাৎ হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছে। 21 ডিসেম্বর সকাল ঠিক 9টায় ক্রাউন সিমেট্রিতে তার অন্ত্যেষ্টিক্রিয়া অনুষ্ঠিত হবে। উত্তরাঞ্চলীয় মহাদেশে মৃতদেহ আবার জ্যান্ত হয়ে ওঠার ভয়ে মারা যাওয়ার পর যত তাড়াতাড়ি সম্ভব মৃতদেহ কবর দেওয়ার একটা পুরনো রীতি আগে থেকেই চালু ছিল। অবশ্য এই রীতিটা তখনই মানা হতো যখন অন্ত্যেষ্টিক্রিয়ার জন্য টাকার কোনো অভাব থাকত না। হঠাৎ হৃদরোগ, এটাই কি তদন্তের শেষ ফলাফল, নাকি ম্যান্ডেটেড পানিশার্সরা খুনিকে শান্ত করার চেষ্টা করছে? ক্লাইন ভ্রু কুঁচকাল, কিন্তু কোনো সিদ্ধান্তে আসতে পারল না। হয়তো আমি ধূসর কুয়াশার উপরে গিয়ে দেখতে পারি যে এটা ম্যান্ডেটেড পানিশার্সদের পাতা কোনো ফাঁদ কিনা, তবে এটাতে ব্যর্থ হওয়ার সম্ভাবনা অনেক বেশি। তাছাড়া আমার কাছে তালিমের কোনো জিনিস নেই আর আমাকেও তারা নিশানা বানায়নি। সে একটা শ্বাস নিল, নিজেকে শান্ত করল এবং নিয়ম করে নিজের পেট ভরাল। পরবর্তী চেষ্টাতেও ক্লাইন আশানুরূপ কোনো ফল পেল ঘনিয়ে এল না। তার কাছে মিন্স্ক স্ট্রিট ছেড়ে একটা বাসে করে হিলস্টন বড়োতে গিয়ে আইসেনগার্ড স্ট্যান্টনের সাথে দেখা করা ছাড়া আর কোনো উপায় রইল না। মহান গোয়েন্দা উষ্ণ ঘরের ভেতরে হেঁটে বেড়াচ্ছিল। সে সামনের দিকে ইশারা করে বলল, শার্লক, তুমি কি সকালের নাস্তা করবে? আমার রাঁধুনির হাতের রান্না আমার চেয়ে কোনো অংশে কম না। না, আমি আগেই নাস্তা করে ফেলেছি। ক্লাইন মাথা নেড়ে না করে দিল। আইসেনগার্ড তার জায়গায় থেমে গেল এবং খুব সাধারণভাবেই জিজ্ঞেস করল, তুমি নতুন বছর কোথায় কাটাতে যাচ্ছ? আমি ভাবছি না, আমি লেনবার্গে ফিরে যাব।
আমি এখনও কিছু ঠিক করিনি। হয়তো মিটসিয়াশায়ারে যাব। ক্লাইন দায়সারাভাবে উত্তর দিল। সেখানকার প্রাকৃতিক দৃশ্য তো বেশ ভালো ছিল, কিন্তু দুর্ভাগ্যবশত সেখানে প্রচুর কয়লা আর লোহার খনি আছে, আর সেখানে জাহাজ নির্মাণ শিল্পও বেশ উন্নত। আইসেনগার্ড তার কলারটা ঠিক করল এবং পকেটে থাকা পাইপটাতে হাত দিল। তোমাকে একটু চিন্তিত মনে হচ্ছে মিস্টার স্ট্যান্টন? আমার তোমাকে কিছু জিজ্ঞেস করার আছে। এই সুযোগে ক্লাইন তালিম ডুমন্টের মৃত্যু, তার স্পিরিট ভিশনের ফলাফল, মেশিনারি হাইভ মাইন্ডকে দেওয়া তার পরামর্শ এবং আজকের সকালের খবরের কাগজের শোক সংবাদের কথা বিস্তারিতভাবে খুলে বলল। অবশ্য সে এই সত্যিটা লুকিয়ে রেখেছিল যে সে নিজেই মেশিনারি হাইভ মাইন্ডের একজন চর হয়ে গেছে। সে শুধু বলেছিল যে তার বন্ধুর জন্য সে একজন সরকারি বিয়ন্ডারকে খুঁজে বের করেছে, যার সাথে তার পরিচয় হয়েছিল ডিজায়ার অ্যাপোস্টল মামলার কারণে। তোমার কি মনে হয় এটা ম্যান্ডেটেড পানিশার্সদের পাতা কোনো ফাঁদ? সে সবশেষে জিজ্ঞেস করল। পকেটের পাইপটা ধরে আইসেনগার্ড চিন্তিত মুখে বলল, আমি ম্যান্ডেটেড পানিশার্সদের এড়িয়ে চলার চেষ্টা করছি, তাই এই পরিস্থিতি সম্পর্কে আমি খুব বেশি কিছু জানি না। আমি কাউকে দিয়ে খোঁজ নেওয়ার ব্যবস্থা করছি। যদি কোনো খবর পাই তাহলে আমি তোমাকে চিঠি লিখে জানাব। ঠিক আছে, ধন্যবাদ। ক্লাইন আন্তরিকভাবে মাথা নিচু করে সম্মান জানাল। সন্ধ্যার দিকে সে আইসেনগার্ডের কাছ থেকে পাঠানো একটা বিশেষ চিঠি পেল। চিঠিতে মাত্র 2 লাইন লেখা ছিল। এই মামলাটা ম্যান্ডেটেড পানিশার্সরা দেখছে না। তালিম ডুমন্ট একজন অভিজাত, এই দাবি করে রাজপরিবার নিজেই মামলাটা হাতে তুলে নিয়েছে।